আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। তো এই কয়দিন যে গবেষণাগুলো করেছি, তো মোট আমি 4টা অঙ্ক করাইছি। আশা করি আপনারা সব কিছু বুঝছেন, ওই 4টা অঙ্কের সব কিছু বুঝছেন আর করছেন, আশা করি নোট করছেন, কারো কোনো সমস্যা নেই। তো আজকে আরেকটা করাবো 5 নম্বরটা। তো এখানে মূলত আরও কয়টা আছে, আরও করাবো, ওগুলো হচ্ছে গাণিতিক সমস্যা। আর যে 4টা করেছি তার সাথে আরও একটা আজকে করাবো, ওগুলো হচ্ছে আপনার প্রমাণ আর কি, ঠিক আছে? আর আমাদের তো এগুলো বেশি আসে। তো এগুলো হচ্ছে মোট 5টা, 4টা করানো শেষ, আর একটা আছে আজকে করাবো। দেন হচ্ছে আপনার গাণিতিক সমস্যা কিছু আছে, ওগুলো করাবো। তো আশা করতেছি যে আজকের ক্লাসে এই অধ্যায়টা শেষ করে দেব। তো পরের ক্লাসে আবার নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবো, নতুন নতুন অধ্যায় শুরু করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি। আজকে হচ্ছে 5 নম্বরটা। একটি আচ্ছা, দেখেন কি বলছি, যে একটি চার্জিত রিংয়ের অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়, ঠিক আছে? তো গতকালকে যেটা করেছি ওটা ছিল যে একটা চার্জিত দণ্ড, ঠিক আছে? ওই চার্জিত দণ্ডের অক্ষের উপর লম্ব সমদ্বিখণ্ডক যে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করছি। আর এখানে বলছে যে একটা চার্জিত রিং, সেই রিংয়ের যে অক্ষটা আছে সেই অক্ষের উপর যে কোনো একটা বিন্দু, সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখেন, সহজ ভাষা হচ্ছে যে এই একটা ধরেন যদি রিং হয়, ঠিক আছে, তাহলে এটার যদি কি হয়, রিংয়ের যদি কেন্দ্র হয়, তাহলে এতটুকু কি তার ব্যাসার্ধ, অর্থাৎ একটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা যদি তার অক্ষ হয়, বৃত্তটার অক্ষ হয়, তাহলে বিন্দুটা এখানে হোক, এখানে হোক, এখানে হোক, এখানে যেখানেই ধরেন, আপনি ভিতরে ধরতে পারেন, সমস্যা নেই। ভিতরে ধরলে তড়িৎ প্রাবল্যের মান কত আসবে ওটা আমি দেখাই দিব, সমস্যা নেই লাস্টে দিয়ে। তাহলে দেখেন, এই যে কোনো একটা বিন্দুটা ধরে নিয়ে আপনার যদি এই বিন্দু ধরি, তাহলে এই বিন্দুর তড়িৎ প্রাবল্য বের করবে। তো করার পর যে রাশিমালাটা হবে ওইটা হচ্ছে কি এই প্রশ্নের কি অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের এই জিনিসটাই বের করতে বলছে, খুব সহজ একটা জিনিস। দেখেন আমি করি। আচ্ছা দেখেন, ওই বাংলা লেখা শুরু করি আগে, যে দড়ি এই ব্যাসার্ধের একটি রিং। আপনি যদি বলেন যে আমি এ ধরবো না, আমি আর ধরবো, সমস্যা নেই। ব্যাসার্ধকে তো আমরা আর দ্বারা প্রকাশ করি, এ ধরলেও সমস্যা নেই, আপনি যেটাই ধরেন লিখে দিলে হয়েছে। এই ব্যাসার্ধের একটি রিংয়ে প্লাস কিউ পরিমাণ চার্জ সুষমভাবে বণ্টিত আছে। আচ্ছা, এই জিনিসটা আমি কি বলছি, কালকে যে বলছিলাম যে এরকম একটা যদি তার হয়, ঠিক আছে, এটা যদি তার হয়, কালকে যে তারটা করেছি, তো তারটার তো সব জায়গায় কি আছে, চার্জ আছে না? তো যদি সব জায়গায় চার্জ দিয়ে যদি আমরা ওই যে বিন্দুটা নিচ্ছি, ধরেন চার্জের ওই কালকের অঙ্কটার মধ্যে বিন্দুটা নিচ্ছি এটা, তো এই তারটার তো সব জায়গায় কী আছে, চার্জ আছে। তো সব জায়গায় চার্জ নিয়ে যদি এই তড়িৎ প্রাবল্যটা বের করতে যায়, তাহলে তো আমরা জীবনে এটা বের করতে পারবো না, ঠিক আছে? তার মানে এটাই বোঝা যাচ্ছে যে এই তারটার মধ্যে কী ছিল, চার্জ কী ছিল, একদম সুষমভাবে বণ্টিত ছিল, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে চার্জ ছিল সুষমভাবে বণ্টিত। ঠিক তেমনই দেখেন, একটা রিং যদি আমি হিসেব করি, ধরেন এটা যদি একটা রিং হয়, ঠিক আছে, এটা যদি একটা রিং হয়, তার প্রতিটা, ঠিক আছে, তার প্রতিটা দৈর্ঘ্যে, মানে তার প্রতিটা জিনিস, অর্থাৎ এখানে 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 সব জায়গায় কী আছে, এই যে চার্জটা, কী পরিমাণ চার্জ, প্লাস কিউ পরিমাণ চার্জ কী আছে, সুষমভাবে বণ্টিত আছে। অর্থাৎ পুরাটা রিংয়ের মধ্যে কী আছে, কিউ পরিমাণ চার্জ কী আছে, বণ্টিত আছে, সুষমভাবে বণ্টিত আছে। অর্থাৎ একটার মধ্যে কম আর একটার মধ্যে বেশি এরকম কিন্তু না, একদম সব জায়গায় কি অ্যাকুরেট চার্জ আছে। এই জিনিসটা আর কি লিখছি, যে এই ব্যাসার্ধের একটি রিংয়ে প্লাস কিউ পরিমাণ চার্জ সুষমভাবে বণ্টিত আছে। তারপরের লাইন হচ্ছে দেখেন, রিংয়ের কেন্দ্র A0 থেকে x
দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। রিংটির ক্ষুদ্র অংশ প্লাস ডি কিউ এর জন্য আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে ডিই। সেম কালকে যে অঙ্কটা যদি আপনারা করে থাকেন তাহলে এই অঙ্কটা আপনাদের কোনো সমস্যা হবে না, একদম সেম টু সেম আমি করাবো। তাহলে দেখেন কি বলছে যে এ ব্যাসার্ধের একটি রিং। আচ্ছা আমি এবার আঁকি, দেখেন এটা যদি কি হয়, রিংটা হয়, ঠিক আছে। আচ্ছা রিংটা কীভাবে তৈরি করছে আপনারা বলবেন, রিংটা ধরেন একটা তার নিচ্ছে, ধরেন তার দিয়ে তৈরি করছে, ওই তারটাই নিচ্ছে, কালকে যে করাইছি না ওই তারটাই ধরেন নিচ্ছে, নিয়ে এটারে চিকন করে মানে গোল করে কি করে আটকাই দিছে, ধরেন এভাবে করে এটাকে রিং তৈরি করছে। হইতে পারে, তো সমস্যা না, ওইটা তো হতে পারে। আচ্ছা রিং তৈরি করছে। আচ্ছা রিংটা এভাবে না আঁকি, আমি একটু সাইড করে আঁকি তাহলে ভালো হবে। সাইড করে আঁকি, দেখেন এরকম একটু এরকম করে আঁকি, ঠিক আছে, একটু এক সাইড করে আঁকি, দেখেন এই, ঠিক আছে, এরকম মানে একটু এক সাইড থেকে এক সাইড কি, ঠিক আছে। তাহলে এটা যদি বৃত্তের রিংটার কেন্দ্র হয় তাহলে এটা কি হবে, তার ব্যাসার্ধ আর। এখানে আপনারা বলতেছেন যে এটা তো ব্যাসার্ধ আর, তাহলে তো এদিকে তো আর হয়ে যায় ছোট, না এদিকে ছোট হয় না, এটা আমি আঁকার কারণে এরকম দেখা যাইতেছে, কারণ আমি একটু পাশ থেকে দেখতেছি জিনিসটা, ঠিক আছে, মানে আমি দেখতেছি একটু পাশ থেকে, মূলত জিনিসটা হচ্ছে এটা, তো এটা আমি একটু বাঁকা করে দিছি, বাঁকা করে দেখতেছি আর কি, আশা করি এটা বুঝছেন। তাহলে দেখেন আমি তো ধরছি এখানে আচ্ছা তাহলে এই ব্যাসার্ধের একটি রিংয়ে কিউ প্লাস কিউ পরিমাণ চার্জ সুষমভাবে বণ্টিত আছে, তার মানে এই পুরোটার মধ্যে চার্জ আছে কত, প্লাস কিউ পরিমাণ চার্জ, অর্থাৎ সব জায়গার মধ্যে প্লাস কিউ পরিমাণ চার্জ কি আছে, বণ্টিত আছে। আচ্ছা রিংয়ের কেন্দ্র শূন্য থেকে, তাহলে রিংয়ের কেন্দ্র কি, এটা কেন্দ্র না, তাহলে এটার কি শূন্য, ধরেন এটা হচ্ছে কি 0, তাহলে এখান থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করবো। আচ্ছা এটা থেকে কোন দিকে যাবে, অক্ষ বরাবর যাবে, অক্ষটা আমাদের ধরেন যদি এদিকে চিন্তা করি, আমি ওইদিকে করতে পারবেন সমস্যা নেই, তাহলে এদিকে যদি আমি চিন্তা করি, এদিকে চিন্তা করলে এটা হচ্ছে অক্ষ, তাহলে কেন্দ্র 0 থেকে এক্স দূরত্ব ধরলাম 0 থেকে এক্স দূরত্ব, তার মানে এই দূরত্বটা কত, এই দূরত্ব হচ্ছে এক্স, তাহলে 0 থেকে কেন্দ্র 0 থেকে এক্স মিটার দূরে পি বিন্দুতে, তাহলে এই বিন্দুটা কি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, তার মানে এই বিন্দুতে কী করতে হবে, আমাদের তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এখন কথা হয়েছে যে আমি যদি এই রিংয়ের যত চার্জ আছে এই চার্জটার হিসাবে যদি আমি এই তড়িৎ প্রাবল্যটা নির্ণয় করতে যাই, তাহলে আমরা এটা কি হবে, অনেক কষ্ট পারা যাবে, কিন্তু অনেক সময় লাগবে, অনেক কি হবে, কষ্ট হবে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, ওই দিনের মতো আমরা একটা ক্ষুদ্র অংশ ধরে নিব, ঠিক আছে, ক্ষুদ্র অংশ বেছে নিব। ধরলাম যে এই রিংয়ের মধ্যে এখানে একটা ক্ষুদ্র অংশ আছে, এখানে চার্জ আছে, ঠিক আছে, চার্জ আছে কি পরিমাণ, যেহেতু প্লাস কিউ পুরাটা তারের মধ্যে প্লাস কিউ চার্জ আছে, তার মানে এটা হবে কি ডি কিউ প্লাস, ঠিক আছে, প্লাস ডি কিউ। তাহলে দেখেন এটা এখানে লিখছি যে রিংটির ক্ষুদ্র একটি অংশ প্লাস ডি কিউ নিলাম, প্লাস ডি কিউ এর জন্য আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে কি ডিই, তার মানে এখান থেকে যদি আমি এখান থেকে একটা জিনিস কি করে টান দিই, ঠিক আছে, এদিকে যায়, তাহলে দেখেন রিংটির ক্ষুদ্র অংশ প্লাস ডি কিউ, তাহলে রিংটির ক্ষুদ্র অংশ প্লাস ডি কিউ এর জন্য আর দূরত্ব, তার মানে এই দূরত্বটা কি দূরত্ব, আর দূরত্ব, তাহলে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে কি ডিই, তার মানে এই প্রাবল্যটা হবে কি ডিই, কার সাপেক্ষে, প্লাস ডি কিউ এর জন্য, ঠিক আছে, প্লাস ডি কিউ এর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে কি ডিই, সেম আগেরটার মতো, গতকালকে যেটা করেছি সেম A to Z প্রশ্ন, ওটা ছিল একটা দৈর্ঘ্য দণ্ড, আর এটা হচ্ছে একটা কি রিং, ঠিক আছে, ওটা তার ছিল আর এটা হচ্ছে একটা রিং ছিল। আচ্ছা আশা করি বুঝছেন এটা। তাহলে এখন দেখেন এখানে হচ্ছে কি ডি পেয়েছি, এখন এখানে ওইটার মধ্যে বলছিলাম, গতকালকেরটার মধ্যে বলছিলাম যে একটা কি কাজ করবে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুইটা উপাংশ কাজ করবে, ঠিক তেমনই এখানে একটা কি হবে, দুইটা উপাংশ এখানে কাজ করবে, এখানে দুইটা উপাংশ কি করবে, কাজ করবে। আপনি যদি এখান থেকে হিসাব করেন, দেখেন এরকম করে খাতাটা আঁকি, তাহলে দেখেন দুইটা উপাংশ, একটা হবে এদিকে, ঠিক আছে, আরেকটা হবে এদিকে, দেখেন একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটাকে যদি আমি এভাবে রাখি, দেখেন এভাবে যদি রাখি তাহলে জিনিসটা হয় এটা হয়ে যায় ওয়াই অক্ষ, এটা হয়ে যায় এক্স অক্ষ, তার মানে আপনারা বলবেন যে এটা হচ্ছে ডিই সাইন থিটা আর এটা হবে ডিই কস থিটা।
কিন্তু আমাদের জিনিসটা হচ্ছে এভাবে যদি আমি হিসাব করি, দেখেন এভাবে হিসাব করতে হবে, এভাবে তো হিসাব এভাবে তো হবে না, কারণ অক্ষ তো এটা। তার মানে এভাবে হিসাব করলে জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে কি বরাবর, এটা হচ্ছে আপনার এক্স বরাবর, এক্স অক্ষ বরাবর। দেখেন এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। তার মানে এক্স অক্ষ বরাবর হলে এটা কি হবে, ডিই সাইন থিটা। আর এটা কি হবে, এটা হবে ডিই কস থিটা। আচ্ছা, তাহলে আমরা কয়টা উপাংশ পেয়েছি, ডিই এর কয়টা উপাংশ পেয়েছি, ডিই এর পি বিন্দুতে দুইটা উপাংশ পেয়েছি। তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো উপাংশ কী হয়, উৎপন্ন হয়, পাওয়া যায়। ঠিক আছে, এখন কত হয়েছে যে আগেরটার মধ্যে আমরা কি করছিলাম, আগেরটার মধ্যে আমরা দেখছিলাম যে ডিই সাইন থিটাটা আর ওই পাশে ডিই সাইন থিটা দুটোটা মান এক হওয়ার কারণে দুইটা কী হয়ে গেছে, অর্থাৎ মান এক হয়ে এবং বিপরীতমুখী হওয়ার কারণে দুইটা কী হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। কিন্তু এটার মধ্যে হবে কি না আপনাদের প্রশ্ন এখন এটা, হ্যাঁ এটার মধ্যে হবে। দেখেন জিনিসটা চিন্তা করেন, আমি যদি এখানে একটা এটা সমান, ঠিক আছে, এই যে ডি কিউটা নিচ্ছি এটা সমান যদি এখানে একটা ডি কিউ নিই, প্লাস ডি কিউ নিই, এই প্লাস ডি কিউ যদি এখানে একটা মনোমনি নেই, ঠিক আছে, দেখেন তাহলে কীভাবে জিনিসটা কাটাকাটি যায়। তাহলে এখান থেকে ধরেন পি বিন্দুতে কী গেলো, এখান থেকে একটা কী গেল, এই তড়িৎ প্রাবল্য এখানে একটা হলো। ঠিক আছে, তাহলে এই তড়িৎ প্রাবল্যের জন্য উপাংশ আবার কয়টা তৈরি হবে, দুইটা তৈরি হবে। তো এই উপাংশের জন্য দুইটা তৈরি হলে দেখেন তো জিনিসটা এরকম হয় না। আবার দেখেন এদিকে যাবে ডিই কস থিটা, আর এইদিকে আরেকটা হবে কি ডিই সাইন থিটা। দেখেন তো বুঝছেন কি না, এটার হিসাবে আমরা এদিকে পাইছি আর এদিকে উপাংশ পাইছি, তাহলে এটার হিসাবে আমরা পাবো এদিকে উপাংশ আর এদিকে উপাংশ, এদিকে পাবো আর এদিকে পাবো। তার মানে দেখেন তো এই যে ডি সাইন থিটা এটা আরেকটা সম্পূর্ণ কি বিপরীতধর্মী ও সমান। তার মানে এটা কি কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ নিঃশেষ হয়ে যাবে। তার মানে আমাদের এখানে থাকবে কি ডিই কস থিটা। আশা করি বুঝছেন, যদি না বুঝেন তাহলে আবার ওই গতকালকে যেটা বুঝেছি ওটা দেখবেন, সেম টু সেম। ঠিক আছে, ওটার মধ্যে আমি এভাবে বলছিলাম যে এটা কাটাকাটি হয়ে যাবে। তার মানে এখানে আমাদের দেখেন আমি এবার লিখবো এখানে যে কি হয়েছে জিনিসটা। তাহলে এখানে ডিই এর দুইটি উপাংশ পাওয়া যায়, যা হলো ডিই সাইন থিটা ও ডিই কস থিটা। ঠিক আছে, তাহলে এখানে ডিই সাইন থিটাটা কী হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আপনারা যদি বলেন যে না আমি এগুলো সব লিখবো, হ্যাঁ লিখতে পারেন, সমস্যা, লিখতে ভালো হয় যে আমি এখানে প্লাস ডি কিউ এর পরিমাণ একটা চার্জ তার বিপরীত দিকে নিলাম, একদম এটার বিপরীতে নিলাম, নেওয়ার পরে এখান থেকে ডিই সাইন থিটা পাইছি ওই পাশে, তো এটা কাটাকাটি হয়ে যাবে, সমস্যা, লিখতে পারেন। আর যদি বলেন যে না আমি ডাইরেক্ট লিখে দিব, ওইটাও পারবেন, যে এখানে বলবেন যে এখানে ডিই সাইন থিটা নিঃশেষ হয়ে যাবে, এভাবে লিখতে পারবেন, সমস্যা নেই। সুতরাং পি বিন্দুতে প্রাবল্য কী হবে, দেখেন পি বিন্দুতে প্রাবল্য কি এ ডিই, তাহলে হচ্ছে ডিই ইজ ইকুয়াল টু হচ্ছে কি 1/4 এপসিলন নট ইন্টু, আচ্ছা চার্জ হচ্ছে কী পরিমাণ, এখানে চার্জ হচ্ছে টি কিউ পরিমাণ। এখানে এটার হিসাবে তো আমি করতেছি, আমি তো এটার হিসাবে করতেছি না, আমি করতেছি এই ক্ষুদ্র অংশ, তো ক্ষুদ্র অংশটা নিচ্ছি কি প্লাস টি কিউ পরিমাণ। তার মানে এখানে হবে টি কিউ আর নিচে হবে কি আর। দেখেন তো এটা কত দূরত্বে আছে, আর দূরত্বে আছে, আর দূরত্বে, তার মানে হচ্ছে কি আর স্কোয়ার। এই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে সূত্রটা পি বিন্দুতে ওইটা বসাই দিচ্ছি। ঠিক আছে, সমীকরণটা। এখন আমাদের তো ডি এর মধ্যে কি আছে, ডি এর মধ্যে তো ডি না, ডি এর মধ্যে আছে কি ডিই ওয়াই, অর্থাৎ ডি কস থিটা আছে, তার মানে ডিই কস থিটা দিয়ে করতে হবে জিনিসটা। ঠিক আছে, আচ্ছা সুতরাং ডিই কস থিটা হবে কি সেম। এবার আপনারা পারবেন, যারা ক্যালকুলেটটা করছেন এটা পারবেন। তাহলে 4 এপসিলন নট ইন্টু আর স্কোয়ার, আর কস থিটা, এখানে কস থিটা আবার বসবে, যদি এখানে কস থিটা আসছে তাহলে এখানে কি হবে, কস থিটা হবে। ঠিক আছে, মানে এটা সমান এটা আর কি। ঠিক আছে, এটা সমান এটা, এখানে জায়গা ছিল না, এখানে নিচে দিয়ে লিখছি, বুঝছেন আশা করি। তাহলে সুতরাং পি বিন্দুতে এখন আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য হচ্ছে কি ইপি, কারণ পি বিন্দুতে বাইর করতেছি এই কারণে ইপি হবে ডিই কস থিটা। ঠিক আছে, এই তো দেখেন তাহলে এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে হয়ে যাবে ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে, এবার আমরা এটা কী করবো, সমাকলন করবো। আচ্ছা ইন্টিগ্রেশন অফ, আচ্ছা ডিই এর মান বসাই দিই, ডি এর মান হচ্ছে ডি কিউ বাই 4 এপসিলন নট আর স্কোয়ার আসে, আর কস থিটার জায়গায় কস থিটা। এখন আমরা সেম কালকে যে করেছিলাম যে কস থিটা, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, দেখেন
এখানে একটা কি উৎপন্ন হয়েছে, কই কই কই, এই তো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে থিতা। তার মানে যদি এ কোণ থিতা হয় তাহলে এ কোণও কী হবে, থিতা হবে। কী কারণ হয়েছে এটা আমি কালকে বুঝেছি, এরকম, ঠিক আছে, এটা এই কোণ আর এই কোণ সমান, আর এই কোণ সমান, কালকে বোঝানো এগুলো শেষ। তার মানে এ থিতা আর এ থিতা কী হবে, একই হবে। তার মানে এখানে একটা এখন কী হয়েছে দেখেন তো, এ একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, দেখেন এ দেখেন ডি কিউ আর জিরো, আর এখানে যদি একটা পি বিন্দু, তাহলে পি ডি কিউ আর ও জিরো মিলে কী হয়েছে, একটা কোণ উৎপন্ন হয়েছে। তার মানে কোণ এটার যদি কী হয়, থিতা হয়, তাহলে কস থিতা ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, কস থিতা ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স বাই আর, অর্থাৎ হচ্ছে কি কস থিতা ইজ ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তার মানে হচ্ছে কস থিতা ইজ ইকুয়াল টু কি এক্স বাই আর, ঠিক আছে। তার মানে কস থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই আর, আবার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু এটা কোণ সমকোণী ত্রিভুজ, তার মানে এখানে কী হবে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে এখান থেকে আর ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এরকম, ঠিক আছে। তার মানে এখানে আর কিউব ইজ ইকুয়াল টু হবে কি এক্স স্কোয়ার প্লাস, সেম কালকেও এরকম করেছি, দেখেন কোনো কিন্তু চেঞ্জ নেই, সেম অঙ্ক। তার আর কিউবের মান আমরা এখানে পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, আর কিউবের মান পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডি কিউ, আচ্ছা 4/1/4 এপসিলন নটটা আগে বাইর করে ফেলা, এটা তো কাজ নেই, এপসিলন নট বাইর করে ফেলার ভিতরে থাকে কি ডি কিউ কস থিতা আর হচ্ছে আর স্কোয়ার। তারপরে আপনারা কি করবেন, আপনারা এখন এই কস থিতার মান বসাই দিবেন, ইফ ইজ ইকুয়াল টু 1/4 এপসিলন নট ইন্টু কস থিতার মান বসে দেবেন। কস থিতার মান যদি এক্স বাই আর বসে তাহলে নিচে হয়ে যায় আর, উপরে হয়ে যায় কি এক্স, তার মানে এক্স আর বসার উপরে হয়ে থাকবে কি এক্স, নিচে হয়ে যাবে কি আর কিউব, তার মানে হচ্ছে ডি কিউ এক্স আর নিচে হয়ে যাবে কি আর কিউব ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে আপনারা ক্যালকুলেশন করলে জিনিসটা আসে, আপনার দেখেন ক্যালকুলেশন করলে এখানে এখন আর কিউবের মান বসে দেবেন, এই জিনিসটা বসে দেবেন। বসানোর পর ক্যালকুলেশন করলে আসবে জিনিসটা, এটা আমি আর করবো না, আপনাদের এটা হোমওয়ার্ক আপনারা করবেন, ঠিক আছে। কালকে এটা করাইছি, এখন করানোর কোনো ইয়ে হয়নি, এই জিনিসটা হবে এরকম এই, ঠিক আছে। আচ্ছা, এটা হবে ইন্টু, আচ্ছা এখানে 1/4 এপসিলন নট আছে, 1/4 এপসিলন নট, এই হচ্ছে অ্যান্সার আমাদের, এই জিনিসটা হচ্ছে অ্যান্সার, এটা আসবে। দেখেন তো মিলে কিনা, আপনারা করে দেখেন। তাহলে হচ্ছে এটাই নির্ণয় রাশি মালা, এই হচ্ছে আমাদের অঙ্ক। কথা হয়েছে যে অঙ্কটা এখানে শেষ, পুরো অ্যান্সার আমরা করে ফেলছি। এখন এখানে যদি আপনার এই প্রশ্নটা যদি ছোট ক্ষয়ের জন্য আসে তাহলে এই জিনিসটা সুন্দর দেখায়, ঠিক আছে না, ক্ষয়ের জন্য এটা কিন্তু পারফেক্ট, একদম গোটা নাম। কিন্তু ধরেন এটা গতে আসছে, বড় গতে আসছে, তো বড় গতে আসলে আপনারা এটা দিতে পারবেন, সমস্যা নেই। বাট কথা হচ্ছে যেহেতু এটা ছোট হয়ে গেছে, তার মানে এটা একটু নাম্বার একটু হয়তো বা স্যার কমায় দিবে, কারণ এই অঙ্কের মধ্যে আরও কিছু কথা আছে, ওগুলো প্রশ্নে লেখা থাকে না, বুঝছেন কি বলছে বুঝুন, ওগুলো কিন্তু প্রশ্নে লেখা থাকে না, ঠিক আছে। কিন্তু ওই কথাগুলো আপনার ওই জিনিসগুলো যদি আপনারা এখানে উল্লেখ করে যে প্রশ্নের ভেতরে, তাহলে আপনার গতে যদি আসে তাহলে আপনার ফুল মার্ক কিন্তু পাবেন, ঠিক আছে। তো ওই জিনিসগুলো কি আমি এখন ওগুলো পড়ব। দেখেন এখানে বলছে যে, দেখেন এখানে বুঝবেন, প্রশ্ন থেকে বোঝা যায় কিন্তু, মানে ওইরকম উল্লেখ করে বলে না যে এখান থেকে এটা হলে কী হবে, এখান থেকে এটা হলে কী হবে। বাট প্রশ্নে এমনিতে একটা দেখেন ক্লু দিয়ে দেয়, কী বলছে দেখেন, একটি চার্জিত রিংয়ের অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে, তাহলে যে কোনো যেহেতু বিন্দু বলছে, আমি তো এখানে বিন্দু একটা নিছি, যদি আমি বিন্দুটা এখন ভেতরে নিই তাহলে কি হবে বুঝেন। ধরেন আমি বিন্দুটা নিছি, এই বিন্দুটা একদম কেন্দ্রে নিছি, বৃত্তের রিংয়ের কেন্দ্রে নিছি, তাহলে কি হবে, বা আমি বৃত্তটা একদম দূরে নিছি, এখানে না নিয়ে অনেক দূরে নিছি, ঠিক আছে, তখন কি হবে। তো এরকম কিছু কন্ডিশন যদি আপনারা লিখে দিতে পারেন তাহলে আশা করি একদম গোটা নাম্বার স্যাররা দিবে। এটা একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন জাস্ট শর্তগুলো লিখবেন আর কি, যে শর্ত অর্থাৎ কন্ডিশনগুলো লিখে দিবেন যে কী কী কন্ডিশনে এটা জিনিসটা হয়, তাহলে হবে, আর কিছু লাগবে না। যে 1 নাম্বারটা দেখেন, যদি x = 0 হয়, অর্থাৎ রিংয়ের কেন্দ্রে হলে, রিংয়ের কেন্দ্রে যদি কী হয় বিন্দুটা হিসাব করি, তাহলে রিংয়ের কেন্দ্রে হলে জিনিসটা কী হবে দেখেন তো, e = 0 হয়ে যাবে। কীভাবে 0 আমি লিখছি আপনি দেখেন,
আচ্ছা এক্স ইকুয়াল টু জিরো মানে এই যে এক্স জিরো থেকে এক্স দূরত্ব আমি পি নিছি না, তো এক্সটা যদি শূন্য হয়ে যায় তার মানে ফিটা এখন কোথায় আছে, কেন্দ্রে আছে। তো এক্স যদি শূন্য হয়, তো এক্সটা যদি আমি দেখেন আমি সূত্রটা পাইছি এটা না, তো এই সূত্রের মধ্যে যদি আমি এক্সের মানটা শূন্য বসাই দিই, এই সূত্রের মধ্যে যদি আমি এক্সের মানটা শূন্য বসাই তাহলে পুরোটার মান শূন্য আসে, তো শূন্যর সাথে এটা গুণ করলে এটাও শূন্য হয়ে যায়, তার মানে ই এর মান আসে কত, শূন্য। এই হচ্ছে এক নাম্বারটা। তাহলে বোঝাই যাইতেছে যদি কোনো একটা রিংয়ের কেন্দ্রে যদি কী করা হয়, কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করা হয়, তখন তার তড়িৎ প্রাবল্য কী হবে, শূন্য হবে। তারপর 2 নাম্বারটা দেখেন যে এক্স যদি এ থেকে বড় হয়, বড় বলতে অনেক বড়, ঠিক আছে, অনেক বড়, অর্থাৎ এমন দূরে আছে যে জিনিসটা এখন বৃত্তটাকে অর্থাৎ রিংটাকে দেখা যাচ্ছে একটা বিন্দু, ঠিক আছে, এত দূরে আছে। বুঝুন আমি কি বলছি, এত দূরে আছে জিনিসটা যেন এখন দেখা যাচ্ছে কি রিংটা কি এখন একটা বিন্দু চার্জ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী হবে দেখেন, এক্স স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার, ঠিক আছে। এক্স যদি গ্রেটার দেন এ থেকে অনেক বড় হয় তখন এক্স স্কোয়ার কী হবে, এ স্কোয়ার থেকে বড়, অর্থাৎ কী হয়ে যাবে, এটা কী হয়ে যাবে, অতি নগণ্য, এ অতি নগণ্য। তার মানে এটাকে আমরা কি করতে পারবো, বাদ দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো বাদ দিয়ে দিলে কী হয় দেখেন, এটা যদি বাদ দিয়ে দিই তার মানে উপরে থাকে কি, উপরে থাকে কিউ এক্স আর নিচে থাকে 4πε0 ইন্টু এক্সটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে দিলে এটা নাই, তার মানে হচ্ছে এক্স স্কোয়ারটা আছে আর 3/2 আছে, তো এক্স স্কোয়ার 3/2 থেকে ক্যালকুলেশন করলে আসে কি এক্স কিউব। তার মানে এটা হচ্ছে আপনার এখন দেখেন এক্স কিউব আর এক্স আবার কাটা যায়, এক্স কিউব আর এক্স কাটা গেলে এক্স স্কোয়ার থাকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে কি দ্বিতীয় সমীকরণটা। এখন দেখেন আরেকটা কন্ডিশন কি উল্টাই দেন, যে এখানে ছিল এক্স এর থেকে বড়, এখন আমি বলছি যদি এ এক্স থেকে যদি বড় হয় তাহলে এ এক্স থেকে বড় হলে সেম, তাহলে এক্স এ স্কোয়ার হবে গ্রেটার দেন এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স কি নগণ্য, তো অনগণ্য হলে এ ইকুয়ালটা হবে উপরে হচ্ছে কিউ এক্স আর নিচে হচ্ছে কি 4πε0 এ কিউব, আর এখানে এক্স স্কোয়ারটা কি চলে যাবে, তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই জিনিসগুলো, এই 3টা জিনিস একটু লিখে দেবেন, কন্ডিশনগুলো লিখে দিলে আপনার ওখানে কোটা নাম্বার দেবে। আশা করি বুঝছেন, সব কিছু একটু যে সব বুঝে দিছি। তারপর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন এবার হচ্ছে যে আমাদের যে গাণিতিক সমস্যা ওখানে চলে আসছে, ঠিক আছে। অঙ্কগুলো আপাতত শেষ, 5টা অঙ্ক করাইছে, এগুলো করবেন, আশা করি কমন পাবেন। যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে তার মানে এই 5টা থেকে শিওর একটা আসবেই, ঠিক আছে, বা 2টো আসতে পারে, বলা যায় না। সো এগুলো একটু করবেন। আর গাণিতিক সমস্যাগুলো দেখেন 6 নাম্বার 5 নাম্বার পর্যন্ত করেছে, এখন হচ্ছে কি 6 নাম্বার, এটা হচ্ছে গাণিতিক সমস্যার 1 নাম্বার আর কি। দেখেন প্রশ্নটা আমি লিখছি যে কত প্রাবল্যের, দেখেন কি বলছে, কত প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি ইলেকট্রন স্থাপন করলে ইলেকট্রনটির ওজনের সমান বল অনুভব করবে। তার মানে কত প্রাবল্য, মানে প্রাবল্যের মানটা বের করতে বলছি। মানে এটা যদি একটা তড়িৎ ক্ষেত্র হয়, এটা যদি ইলেকট্রন হয়, এই জিনিসটা এটার মধ্যে আনলে এই ইলেকট্রনের উপর কতটুকু বল অনুভব করবে, প্রাবল্যটা বের করতে বলছে, ঠিক আছে। তো ইজিলি আমরা তো জানি যে আমরা জানি কি প্রাবল্য সূত্রটা কি, আমরা জানি, লিখে দিবেন যে এফ ইজ ইকুয়াল টু কি কিউ ই, এটা হচ্ছে কি তড়িৎ প্রাবল্যের সমীকরণ, ঠিক আছে, সূত্র। তাহলে এখানে এখন দেখেন কি ইটা কি আর কিউটা কি, এটা বের করলে আমাদের হয়ে যাবে। আচ্ছা এখানে বলছে যে কত প্রাবল্য, তার মানে এফটা হচ্ছে বল আর ইটা বের করতে বলছে, আর কিউটা হচ্ছে কি মান, আচ্ছা যাক চার্জের মান, তার মানে এখানে ইটা বের করতে বলছে, এফ তো বলে না, এফ তো হচ্ছে বল, তার মানে ইটা বের করতে বলছে, ই হচ্ছে এফ বাই কিউ। আচ্ছা ইটা বের করবো কারণ প্রাবল্য বলছে, তো তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য হচ্ছে ই, আমরা একটু আগে রাশিমালা বের করছি, ঠিক আছে। তার মানে এখন দেখেন এখানে আমাদের এফ দরকার আর কিউ দরকার। দেখেন তো এখানে কি আছে, আমাদের এখানে শুধু ইলেকট্রন দিছে আর কিচ্ছু দেওয়া নেই, শুধুমাত্র একটি ইলেকট্রন দিছে। তার মানে ইলেকট্রন দেওয়াতে আমরা এখানে 2টা জিনিস আমরা এখান থেকে লিখতে পারবো। একটা হচ্ছে যে ইলেকট্রনের ভর আমরা লিখতে পারি, দেখেন ইলেকট্রনের ভর ইজুটা আমরা জানি কি 9.1 × 10 ইনভার্স কত 31, আর আরেকটা জানি কি ইলেকট্রনের চার্জ কিউ, তাহলে আমরা পেয়ে গেছি, দেখেন কিউটা পেয়ে গেছি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 1.6 × 10 ইনভার্স 19 কুলম। তার মানে আমরা ইলেকট্রনের চার্জটা পেয়ে গেছি আর এখানে ভর পাইছি। তাহলে এখানে যদি আমরা লিখে দিই ই ইজ ইকুয়াল টু এফ বাই এফ, তো পাই নাই, দেখেন কিউটা পাইছি 1.6 × 10 ইনভার্স 19। এখন এফটা কি, এফটা দেখেন আমরা এফ ইজ ইকুয়াল টু এমজি লিখতে পারি না, এমজি দেখেন তো ওজন লিখতে পারি না, এফ ইজ ইকুয়াল টু মানে এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এম জি। তার মানে দেখেন এখানে এম আছে কত 9.1 × 10 ইনভার্স 31, আর জি এর মান কত আমরা মুখস্থ, এটা জানি মুখস্থ, তারপর কি 9.8। তার মানে এখান থেকে আমরা পাইছি কি নিউটন। তাহলে এই মানটা যদি এখানে বসাই দিই
টেন ইনভার্স 31 ইন্টু হচ্ছে কি 9.8, তাহলে আমার এখান থেকে যে জিনিসটা আসবে এটা হচ্ছে নিউটন আর এটা হচ্ছে কি কুলম, তাহলে এখান থেকে জিনিসটা আসবে সেটা 5.57 ইন্টু 10 ইনভার্স 11 NC ইনভার্স 1, ঠিক আছে। তাহলে দেখেন তাহলে আমরা কি পেয়ে গেছি, অ্যান্সারটা পেয়ে গেছি। আর এই দেখেন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে একক সেটা হচ্ছে NC ইনভার্স 1, এই NC ইনভার্স 1, ঠিক আছে। আশা করি বুঝছেন, এটা খুব সহজ একটা প্রশ্ন, এটা অনেকবার আসছে। সো এবার আসতে পারে 20 সালে আসছে, 20-এ আসছে, 11-তে আসছে, 8-এ আসছে, 6-এ আসছে। ইম্পর্টেন্ট আছে এটার থেকে হচ্ছে এটা এখন করাবো, ওইটা বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে। এটা একটু দেখেন, যদি গাণিতিক সমস্যা আছে তাহলে এটা আসার সম্ভাবনা বেশি। ওয়ান 1.6 ইন্টু 10 ইনভার্স 6 কুলম্ব ও 2.5 ইন্টু 10 ইনভার্স 6 কুলম্ব দুটি বিন্দু চার্জ পরস্পর থেকে 0.12 মিটার দূরে অবস্থিত। শূন্য হবে। তাহলে দেখেন কি বলছে এই জিনিসটা, 1.6 ইন্টু 10/6 কুলম, তাহলে এটা একটা চার্জ, এই আরেকটা চার্জ, এই দুইটা বিন্দু চার্জ পরস্পর থেকে এত মিটার দূরে অবস্থিত, তার মানে তার দূরত্ব দেওয়া আছে, আরটাও দেওয়া আছে। এদের সংযোগ রেখার কোন একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে। আচ্ছা জিনিসটা দেখেন, এটা যদি চার্জ হয়, এটার মান যদি 1.6 ইন্টু 10/6 হয়, তাহলে এখান থেকে আরেকটা আছে কত দূরে, এই 0.12 মিটার দূরে। আচ্ছা এটা হচ্ছে এই জিনিসটার মানও দেওয়া আছে, দূরত্ব, ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব, আর এটার মান হচ্ছে 2.5 ইন্টু 10^6, ঠিক আছে, এই দুইটা দেওয়া আছে। বলছে যে এদের সংযোগ রেখার কোন একটা বিন্দু, তার মানে এই সংযোগ রেখাটার মধ্যে যে কোনো একটা বিন্দুতে কী হবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে। তো কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা শূন্য হবে ওই জিনিসটাই বের করতে বলছে, অর্থাৎ কত মিটার দূরে, অর্থাৎ এটা থেকে কত মিটার দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, বা এটা থেকে কত মিটার দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো এটা বের করতে আমাদের বলছে। তাহলে আপনারা কি বলবেন, ফার্স্টে লিখবেন যে দৌড়ার কাজ এখানে, ঠিক আছে, দড়ি 1.6 ইন্টু 10/6 কুলম চার্জ থেকে পি দূরত্বে কোন বিন্দুতে কী হবে, তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তার মানে কী বলছে দেখেন, 1.6 ইন্টু 10^6 চার্জ থেকে পি দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, আমরা এটা ধরে নিছি। তার মানে এই জিনিসটা থেকে পি দূরত্বে, পি মিটার দূরত্বে, ঠিক আছে, তার আমি ধরলাম এখানে। তাহলে এই দূরত্বটা এই দূরত্বটা কি কত মিটার ধরছি, পি মিটার ধরছি, তার মানে পি মিটার। তার মানে এই বিন্দুতে আমরা কী পাবো, তড়িৎ প্রাবল্যর মান শূন্য পাবো। কোনটা থেকে ধরছি, চার্জ এটা থেকে। দেখেন তাহলে চার্জ এটা থেকে যদি পি মিটারের ধরি, তাহলে এখান থেকে এটা দূরত্ব কত হবে, এখান থেকে এই চার্জটা থেকে কত দূরে আমরা তড়িৎ প্রাবল্য শূন্য পাবো, 0.212 থেকে যদি আমরা পি বিয়োগ দিই, তার মানে তো আমরা এখান থেকে এটা জিনিসটা পাবো না। তার মানে এখান থেকে এত দূরে আর এখান থেকে এত দূরে, তার মানে 1.6 থেকে হচ্ছে পি মিটার দূরে, আর 2.5 থেকে হচ্ছে 0.12 মাইনাস পি মিটার দূরে আমরা কী পাবো, তড়িৎ প্রাবল্য শূন্য পাবো। তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশনটা হচ্ছে প্রশ্ন মতে করা আর কি, প্রশ্ন মতে করলে হয়ে যাবে। আচ্ছা তাহলে যেহেতু দেখেন এখানে কয়টা কাজ করতে হবে আপনারা হয়তো বা বুঝছেন, এখানে দুইটা তড়িৎ প্রাবল্য বের হবে, কারণ দেখেন দুইটা ছাড়া আছে না, তো এটার ক্ষেত্রে একটা পাবো আর এটার ক্ষেত্রে আরেকটা পাবো। তো এটার সাপেক্ষে অর্থাৎ এই চার্জ কর্তৃক এই বিন্দুতে একটা তড়িৎ প্রাবল্য পাবো, এই চার্জ কর্তৃক এখানে একটা কি পাবো, তড়িৎ প্রাবল্য পাবো। তাহলে দেখেন আমি লিখি, সুতরাং
1.60 10/6 কুলম্ব থেকে পি দূরে তড়িৎ প্রাবল্য হবে E1 হচ্ছে Q/4πε0 r স্কয়ার। এখান থেকে মান আসে, মানটা বসে দিবেন, আর হচ্ছে 4πε0। আচ্ছা, আর এর মান কী হবে? এখানে আরটা কি আর না, এখানে আরটা হচ্ছে পি। দেখেন এখান থেকে দেখেন এই এতটুকু দূরত্ব কি আমাদের পি, তার মানে পি, তাহলে পি স্কয়ার হচ্ছে এটা। তারপর সেম আবার, এবং 2.5 × 10⁻⁶। এখান থেকে এগুলো লিখবেন, সব লিখবেন, এত লেখার সময় নাই, ঠিক আছে? আপনারা লিখবেন এগুলা Q/4πε0 আর, তো এখান থেকে কিউ এর মান বসাবেন 2.5, এটা বসাবেন, আর নিচে আসে যে 4πε0 × 0.12 - পি স্কয়ার, এটা আসবে, ঠিক আছে? তাহলে দেখেন এই যে প্রাবল্য দুটি, এটা সম্পূর্ণ কি বিপরীত না? দেখেন এই প্রাবল্যটা সম্পূর্ণ বিপরীত, ঠিক আছে? যদি বিপরীতমুখী হয় তার মানে একটা হবে পজিটিভ, একটা হবে কি নেগেটিভ। এই প্রাবল্যদ্বয় সম্পূর্ণ বিপরীত। দেখেন আমি লিখি, এই প্রাবল্যদ্বয় সম্পূর্ণই বিপরীতমুখী। তাই দেখেন এখন যদি এই দুইটাই বিপরীতমুখী হয় তাহলে একই E1 পজিটিভ হবে বা E2 পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, বা E1 নেগেটিভ হবে, E2 পজিটিভ হবে, যেটি হবে। তার মানে জিনিসটা হবে এরকম। দেখেন আমি এই জিনিসটা দিছি কেন? দেখেন এই জিনিসটা দেওয়ার কারণ কি, অনেকে এই জিনিসটা বুঝে না যে কি। এই জিনিসটা হচ্ছে যে হয়তো বা E1 থেকে E2 হবে বিয়োগ হবে, হয়তো না হয় E2 থেকে E1 বিয়োগ হবে, ঠিক আছে? তার মানে প্রাবল্যটা আমাদের কি দাঁড়ায়? E = যে মোট প্রাবল্যটা সেটা হচ্ছে E = E1। এই জিনিসটা লিখবো। তারপর হচ্ছে কি এটার নামটা আমি ভুলে গেছি, বাট কাজ মনে আছে, ঠিক আছে? এই জিনিসটা আর কি, এই জিনিসটার কাজটা আমার মনে আছে, বাট নামটা আমি ভুলে গেছি। তাহলে দেখেন, তাহলে E1, তারপরে এই জিনিসটা দিব, তারপর হচ্ছে E2, মানে এটা বড় হবে নাকি এটা বড় হবে, এটার জন্য আমরা এই জিনিসটা দিছি। তাহলে আমি এখন বলে দিছি, প্রশ্নের মধ্যে বলে দিছে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে, তার মানে E এর মান কি হবে? 0 হবে। তার মানে জিনিসটা হচ্ছে এটা আসে এ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এখানে বিয়োগ ধরে নিব, অর্থাৎ E1টাই ধরে নিব, কোনো সমস্যা নেই। তো আপনারা দেখেন E1 যদি আমি বড় ধরি তাহলে কোনো সমস্যা নেই। ধরেন এটা ধরছি E2 - E1, বা হবে কি E1 - E2। এখন দেখেন যেটাই হোক, আপনি দেখেন চিন্তা করেন, তাহলে এটা যদি এটা যদি 0 হয়ে যায় তাহলে জিনিসটা হচ্ছে এরকম হয় না? E1 E2 = 0, তো E1 = E2 হয় না? সেম এখানে যদি আমি E2 আগে ধরি আর E1 পরে ধরি তাহলে এটা তো 0 হলে E2 = E1 হয় কি না? দেখেন তার মানে এ মান আর এ মান তো মানে কি, তোমারটার তো কাজ একই হইতেছে। তার মানে এখানে কোনো সমস্যা হবে না, কারণ আমি তো তড়িৎ প্রাবল্য তো মোট যেটা ওটা তো 0ই, ঠিক আছে? সো এই জিনিসটা এভাবে করবেন। তাহলে দেখেন এখানে লিখবেন কি, এই প্রাবল্যদ্বয় সম্পূর্ণ বিপরীত, তারপর এটা লিখবেন, তারপর এটা লেখার পর তারপর 0 দিয়ে এটা লিখে দেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ক্যালকুলেশন শুরু। প্রশ্ন মতে E1 = E2 কীভাবে হয়েছে আমি দেখাই দিছি। তাহলে এখানে আপনারা E1 এর মান বসাবেন আর এখানে E2 এর মান বসাবেন, বসানোর পর ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করার পর এখানে মান আসে এরকম, দেখেন একটা আসে 0.12 1.25 + 1, আরেকটা আসে x দেখেন দুইটা মান আসবে। মিডল টার্ম করে বের করতে পারবেন বা ক্যালকুলেশন করতে পারবেন, যেভাবে করেন দুইটা আসে। তার মানে এটা গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য হবে না, এটার মান গ্রহণযোগ্য নয়। যেহেতু এটা থেকে এটা বিয়োগ গেছে তার মানে এটার মান খুব ছোট আসছে, এই কারণে এটা কি গ্রহণযোগ্য নয়। তাহলে এটা হবে, ঠিক আছে? এই মানটা হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে যে মানটা আসে এটা হচ্ছে 0.053 মিটার। ক্যালকুলেশন করে নিয়ে এগুলো আপনারা করবেন, আর আমার নোটটা তো অলরেডি আছে এটা, তার মানে ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তার মানে x মিটার দূরে, তাহলে এখানে এক্সটা বের, মানে এখানে এক্স না, সরি এখানে পিটা আর কি, পিটা বের করছে, ঠিক আছে? তো পিটা বের করার পর যে মানটা আসছে তাহলে বুঝবেন যে, তাহলে বলবেন যে 1.6, অর্থাৎ এই আদান থেকে কত মিটার, কত আসছে 0.053 মিটার দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হবে। আর এখান থেকে কত হবে? এখান থেকে এই জিনিসটা থেকে এটা বিয়োগ দিবেন, অর্থাৎ 0.12 থেকে এটা বিয়োগ দিবেন। বিয়োগ দেওয়ার পর যে মানটা আসবে ওটা লিখে দেবেন, ঠিক আছে? তো আশা করি অঙ্কটা বুঝছেন। এই হচ্ছে আজকের অঙ্কগুলা, এই টু যে সব বুঝে দিছি। আর এটার সাথে আমাদের আজকের যে এই অধ্যায়ে যে অঙ্কগুলো সবগুলা শেষ।
এই অধ্যায়টাই সম্পূর্ণ শেষ। ক করছি, খ করছি, গ করছি, A to Z আমি সব কিন্তু করে দিছি। এখন আপনাদের কাজ হচ্ছে এগুলা করবেন, নোট করবেন, ভালোভাবে দেখবেন, না বুঝলে আমাকে বলবেন, আমি আবার বুঝে দিব, সমস্যা নেই, ঠিক আছে, কোনটার মধ্যে কী সমস্যা। সো আশা করি সব কিছুই ওকে। তো আমি এখন নোটগুলো দিব, আপনারা একটু প্রসেস করে নেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে যে আজকে যে 5 নাম্বারটা করেছি, অর্থাৎ আজকে যে প্রথমটা করেছি ওইটা দেখেন, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা। তারপর হচ্ছে এটা দেখেন দ্বিতীয় পৃষ্ঠা। তার মানে এখানে অ্যান্সারটা শেষ, আমাদের এই ইজিবল টু অ্যান্সারটা আমি পেয়ে গেছি, শর্তগুলো লিখে দিয়েছি, কন্ডিশন। আচ্ছা তারপরে হচ্ছে যে আমার যে গাণিতিক সমস্যাগুলো করেছি এগুলা দেখেন 6 নাম্বার আর 7 নাম্বার স্ক্রিনশট মেরে নেন। দেখেন এই যে 7 নাম্বারটা বলছি যে এটা আসবেই, ঠিক আছে, যদি আসে অর্ধেক থেকে তাহলে এটা আসতে পারে, সম্ভাবনা খুব বেশি। এখানে আমি স্টার দিয়েছি কয়টা, 5টা স্টার দিয়েছি, ঠিক আছে। এটা অনেকবার আসে, মানে এটা ঘুরে ফেঁসে দেয় আর কি, মানগুলো চেঞ্জ করে দেয় আর আপনার ওই দূরত্বটা চেঞ্জ করে দেয়, বাকি সব কাজে এক। এই দেখেন আপনারা যাদের গাইড আছে তারা দেখবেন যে অঙ্কটা কবার আসছে, ঠিক আছে। এই তারপর হচ্ছে এই, ঠিক আছে। তাহলে এখানে দেখেন মাইনাসটা যেটা আসছে ওটা আমি গ্রহণযোগ্য নয় লিখছি, আর যেটা পজিটিভ দিচ্ছে ওটা গ্রহণযোগ্য লিখছি। তারপর হচ্ছে দেখেন এই অঙ্কটা করাই নেই আজকে, কারণ এটা ছোট, এটা সহজ। দেখেন এটা এখানে বুঝে দিই, কী বলছে দেখেন, একটি তড়িৎ দ্বিমেরুর প্রতি চার্জের মান, একটি তড়িৎ দ্বিমেরুর প্রতিটি চার্জের মান 1.6 × 10⁻19 এবং দ্বিমেরুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। দ্বিমেরুটিকে 3 × 10⁶ and C−1 মানে একটি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে ক্ষেত্রটি দ্বিমেরুর উপরে সর্বাধিক কত মানের টর্ক প্রয়োগ করবে, অর্থাৎ টর্কটা বের করতে বলছে। মানে এখানে এই যে 3 × 10⁶ দেওয়া আছে, এটা হচ্ছে কি আমাদের কি দেওয়া আছে, এটা আমাদের ই এর মান দেওয়া আছে। দেখেন একটি তড়িৎ ক্ষেত্র, তার মানে ই এর মান দেওয়া আছে। এটা যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে দ্বিমেরুর দৈর্ঘ্য, দ্বিমেরুর চার্জও দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে আমরা এখানে কি পাবো, এখানে দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু যে ভ্রামকটা ওইটা বের করতে পারবো। P = 2L × Q। এই যে 2 সেন্টিমিটার হচ্ছে কি 2L এর মান দেওয়া আছে, দেখেন এই 2L = 2 সেন্টিমিটার, আর কিউ এ যেটা, কিউ এর মান হচ্ছে 1.6 × 10⁻9। তাহলে এখান থেকে আমরা ভ্রামকটা বের করব। এখন কথা হচ্ছে টর্কের সূত্র কি, টর্কের সূত্র আমরা করছিলাম আগের ক্লাসে, এটা বুঝেছি যে কীভাবে হয়েছে। টর্ক = কি ফি ক্রস ই, তাহলে ফি ক্রস ই এর ভেক্টর কী হবে, ফি ই সাইন থিটা, অর্থাৎ ফি ক্রস ই সমান লিখতে পারি কি ফি ই সাইন থিটা ভেক্টর আকারে, ঠিক আছে। এটা আমরা আগেই পড়ছি আগের পড়াইগুলো। তার মানে এখানে ফি এর মান দেওয়া আছে, এই পি এর মান আমি বের করছি, ই এর মানও দেওয়া আছে। এখন সাইন থিটা এর মান কি, দেখেন মেন কথা এখানে এই অঙ্কটার মধ্যে মেন জিনিস হচ্ছে থিটা। থিটা মনে রাখবেন যে এই দেখেন আমি কি লিখছি, টর্ক সর্বাধিক তখনই হবে যখন থিটা কি হবে 90 ডিগ্রি হয়। এখন টর্ক সর্বাধিক হবে, এটা তো ওরা বলেই দিছে যে সর্বাধিক কত মানে টর্ক প্রয়োগ করবে। তো সর্বাধিক যেহেতু বলছে, তার মানে সর্বাধিকের জন্য আমরা থিটার মান কত নিব, থিটার মান 90 ডিগ্রি নিব, কারণ 90 ডিগ্রি নিলে আমাদের সাইন থিটার মান 1 আসে। তো 1 আসা মানে কি, এটা সর্বাধিক, টর্কের মানটা কি হওয়া, সর্বাধিক হওয়া। তাহলে সাইন 90 ডিগ্রি বসালাম, তার মানে এখান থেকে অ্যান্সারটা হয়েছে। দেখেন এটা সহজ, এই কারণে এটা করাই নাই, ভাবছি যে এটা এভাবে বুঝে দিই, আশা করি বুঝছেন। দেখেন এসএস মারেন। এ হচ্ছে আজকের পড়া, এই অধ্যায় সম্পূর্ণ শেষ। তো আগামী ক্লাসে চেষ্টা করবো যে পরের অধ্যায়টা শুরু করা, ক থেকেই শুরু করব, ক বিভাগ থেকেই। আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আশা করি যে অন্য যে সাবজেক্টগুলো আছে, যে ভৌত একটা আছে, আরেকটা আছে কি ভৌত জ্যামিতিক আলোকবিদ্যা, আরেকটা হচ্ছে ভৌত ও জ্যামিতিক আলোকবিদ্যা, হ্যাঁ আরেকটা হচ্ছে চিরায়ত বলবিদ্যা। তো আশা করি এগুলার ভিডিও দিব যদি আপনারা সাপোর্ট করেন বেশি করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।